কাপল রিলেশনশিপ, দাম্পত্য সম্পর্কের সাইকোলজি। রিলেশনশিপ যে কোনো ধরনেরই হতে পারে, বিভিন্ন ধরনের রিলেশনশিপ আছে। আমরা আজকে মেনলি কাপল রিলেশনশিপটাকে নিয়ে আলাপ করব। তো এখানে শুরুতেই দেখা যাচ্ছে যে যে কথাটি বলছেন, যে রিলেশনশিপ মানুষের জীবনের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, যা মানুষের জীবনকে পরিপূর্ণ করে। এবং একটা রিলেশনশিপই নির্ভর করে ব্যক্তিকে সে কতটুকু ইমোশনালি এই রিলেশনের সাথে কানেক্টেড। ছিলাম। একটা মিনিংফুল, যদি হেলদি রিলেশনশিপ হয়, তাহলেই সেটা একটি সম্পর্ককে সুন্দর করে। একটা রিলেশনশিপের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, যেমন সোশ্যাল, ইমোশনাল, বায়োলজিক্যাল ফ্যাক্টর। এবং একটা রিলেশনশিপ যদি সিকিউর হয়, অ্যাটাচ হয়, ওয়েল অ্যাটাচ হয়, একজন আরেকজনের সাথে যদি অ্যাটাচমেন্ট ফিল করেন এবং খুব কানেক্টেড থাকেন, তাহলে এই রিলেশনশিপ গুলো সুন্দর হয়। এবং যখন এই অ্যাটাচমেন্ট গুলো ভাঙতে থাকে, তখন রিলেশনশিপ আস্তে আস্তে খারাপ হতে থাকে। আমরা জানি আমাদের প্রত্যেকটা মানুষের দাম্পত্য সম্পর্কের মধ্যে টানাপোড়েন কম বেশি হয়েই থাকে। এগুলোকে কেউ ম্যানেজ করে একটা সুন্দর দাম্পত্য জীবন চালিয়ে যাচ্ছেন, কেউ এটাকে ম্যানেজ করতে না পেরে একটি পারিবারিক জীবনে অসুখী জীবনযাপন করছেন। এবং এই দাম্পত্য কলহের জের ধরে আমরা সমাজে প্রতিনিয়ত নানা ধরনের বিগ্রহ খেয়াল করি, যে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ সামাজিকভাবে এবং আইনগতভাবে দেখা যাচ্ছে আদালত পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। সেপারেশন হয়, ডিভোর্স হয়, বাচ্চাদের নিয়ে কনফ্লিক্ট হয়, ইভেন এটা নিয়ে অনেক আহ, মারামারি হানাহানি পর্যন্ত হয়ে যায়। একটি দাম্পত্য সম্পর্ককে কেন্দ্র করে শুধু দুইজন ব্যক্তি নয়, দেখা যায় যে দুটো পরিবারের মধ্যে একটি বিরাট দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তো সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের জীবনে দাম্পত্য সম্পর্ক খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমি ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করতে চাই, যে আমি যখন স্টুডেন্ট লাইফে আমাদের একটা সাবেক ছাত্র যারা, তাদেরকে নিয়ে একটা কনফারেন্স হয়েছে রাজশাহী কলেজের অডিটোরিয়ামে, বিশাল একটা প্রোগ্রামে। ওখানে একজন সাবেক অধ্যক্ষ ভদ্রলোক, উনি তার আলোচনায় তুলে ধরলেন যে উনি বলছেন যে এখানে চোখে মুখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে যে বেশিরভাগ লোকই আনমেরিড। তো এটা বলে বললেন যে তোমাদের জন্য কয়েকটি কথা বলি। সে কথা বলতে গিয়ে উনি বলছেন যে তারা, যারা এখনো বিয়ে করো নাই, বিয়ে করবা, তারা শুরুতেই খেয়াল রাখবা যেন একটি তোমার এই বৈবাহিক যাত্রাটা সুন্দর হয়। কারণ উনি বলছিলেন যে এই কাপল সম্পর্কে যদি কারো জীবন সুন্দর হয়, তাহলে তার জীবন দুনিয়াটা জান্নাতের মতো হবে। আর যদি এই সম্পর্কটা সুন্দর না হয়, তাহলে তার জীবনটা দুনিয়ায় জাহান্নামের মতো হবে। তো পেশাগত জীবনে, তখন আমি ইউনিভার্সিটিতে সাইকোলজি পড়ি, কিন্তু পেশাগত জীবনে এসে দেখছি যে আমি বেশ অনেক এই এই পেশায় এসে কাপল রিলেশনশিপ দেখছি যে সত্যিকার অর্থে ওনার ওই কথার একটা বাস্তবতা পাওয়া যায়, যে দুনিয়াতে যারা দাম্পত্য সম্পর্কে হ্যাপি, তাদের
পরিবার গঠন, তাদের অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিকভাবে অন্যান্যের সাথে কানেকশন, এই সবকিছু মিলে তারা সুন্দর আছে। এই জায়গাটা যা ঝামেলা হয়েছে, তারা সত্যিকার অর্থেই ঝামেলায় আছে। তো আমরা জানার চেষ্টা করি যে কোন বিষয়গুলো, সাইকোলজিক্যাল কোন ইস্যুগুলো একটা রিলেশনকে প্রভাবিত করে। এর মধ্যে কয়েকটা জিনিস আছে, যেমন অ্যাঙ্গার, অ্যাংজাইটি, ব্লেম, ব্লেন্ডেড ফ্যামিলি প্রবলেমস, কমিউনিকেশন স্কিল, ডিপেন্ডেন্সি, ডিপ্রেশন, তারপরে ডিসএলসমেন্ট, ফিনান্সিয়াল কনফ্লিক্ট, ইনফাইডেলিটি, ইন্টারনেট সেক্সুয়াল ইউজ, ইন্টিমেট পার্টনারশিপ ভায়োলেন্স, ইনটলারেন্স, জেলাসি। এই ইস্যুগুলো একটা সম্পর্ককে প্রভাবিত করে। অনেকগুলো ইস্যু আছে, এর মধ্যে আমরা আজকে হয়তো দুটো বা তিনটা ইস্যু আলাপ করব। অ্যাঙ্গার, রাগ কিভাবে একটি সম্পর্ককে প্রভাবিত করে। আমরা রাগের ব্যাপারে জানি যে রাগকে বলা হচ্ছে অ্যাঙ্গার ইজ এ অ্যান ইমোশন, নট অনলি ইমোশন, এটা হেলদি, ইটস অ্যান হেলদি ইমোশন অলসো। বাট এইটা যতক্ষণ রাগের উপরে মানুষের কন্ট্রোল থাকে, এই ধরনের রাগ মানুষকে হেল্প করে। কিন্তু যখন সে তার কন্ট্রোল লুজ করে, তখন এইটা তাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করতে থাকে। তো আমরা কাপল সম্পর্কে রাগ কিভাবে প্রভাবিত করে সেই জায়গাটায় খেয়াল করি। আনকন্ট্রোল এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার, রাগ তো হবেই। রাগ স্বাভাবিকভাবে আমাদের চাওয়া এবং পাওয়া, প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যখন ডিফারেন্ট হয়, ভিন্নতা হয়, আমরা কোনোভাবে হার্ট ফিল করি, তখন রাগ তৈরি হবে। কিন্তু এই রাগটার এক্সপ্রেশন আমি কিভাবে আরেকজনকে শো করছি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এটার ইম্প্যাক্টটা কি হবে। তো আমার এই এক্সপ্রেশনের উপর যখন কন্ট্রোল না থাকে, তখন আমার পার্টনারের কাছে একটা মেসেজ যায় যে সে এটা আঘাত পায় এবং নিজেকে খুব ঝুঁকিপূর্ণ মনে করে। স্বাভাবিকভাবে কোন একটা সম্পর্কের, যে কোনো সম্পর্কেই, যদি আমার অপোজিট পার্টনার আমাকে কমফোর্ট ফিল না করে, বিশ্বস্ত না হয়, রিল্যাক্স ফিল না করে আমার কাছে, তাহলেই এই সম্পর্কটা আর মধুর হওয়ার সুযোগ থাকে না। সুতরাং প্রথমেই যে কথাটি বলা হচ্ছে যে রাগটি যখন আনকন্ট্রোল থাকে, তখন একটা সম্পর্ক অপরকে আঘাত করে এবং এই ব্যক্তিটা থ্রেট ফিল করতে শুরু করে। রাগের কারণে প্রায়ই দাম্পত্য সম্পর্কে দেখা যায় যে জাজমেন্টাল, যেটা মানুষ খুবই অপছন্দ করে কিন্তু খুব বেশি করে, জাজমেন্ট, একজনকে দোষী সাব্যস্ত করা, ক্রিটিক্যাল কমেন্টস করা, এবং এমন কোনো মন্তব্য করা, এমন বক্তব্য দেয়া যা তাকে তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা দাম্পত্য সম্পর্কে প্রায়ই দেখা যায় যে অপোজিট পার্টনার এই কমপ্লেন গুলা করেন যে আমার এখানে বিশেষ কোনো মর্যাদা নাই, তাচ্ছিল্য করে কথা বলে। এটা যখন ব্যক্তি রেগে যান, উনি যে ভালোবাসেন না তা না, কিন্তু যখন রেগে যান, তখন স্বাভাবিকভাবেই আর কন্ট্রোল ইমোশন থাকে না, জাজমেন্টাল ক্রিটিক্যাল কমেন্ট এটা করতে থাকে। প্রায়ই শোনা যায় যে কাপল থেরাপিতে আসলে বলছেন যে আমার সবচাইতে খারাপ লাগে ওই কথা শুনলে যা আমি কোনোদিন করি না, আমি এরকম না, কিন্তু আমাকে এটা বলা হয়। কেন বলা হয়? আমি তাদেরকে জিজ্ঞেস করি যে কেন বলে।
আপনি যে যে জিনিসটা আপনি খুবই অপছন্দ করেন সেটা আপনার হাজবেন্ড আপনাকে বলে কেন? উনি বলেন জানি না। আমি বলি কোনো না কারণে আপনি যে জিনিসটা অপছন্দ করেন সেটা তাকে জানিয়ে দেন। যেমন প্রায়ই শোনা যায় যে তুমি আমাকে যা খুশি বলো কিন্তু আমার বাবাকে নিয়ে কথা বলবে না, আমার মাকে নিয়ে কথা বলবে না। ওই হাজবেন্ড দেখা যায় ওটা নিয়েই কথা বলে। কেন বলে? উনি জানিয়ে দিয়েছেন যে ওনার মোর সেনসিটিভ স্পট কোনটা। তো ওটা বললে ওনাকে রাগানো যাবে। এখন যখন একটা কেসাল শুরু হয়েছে তখন তো একটা যুদ্ধক্ষেত্রের মতো। তাই আমি বলি যে যুদ্ধক্ষেত্রে যদি কোনো প্রতিপক্ষ গুলি করে তাহলে কি পায়ে করবে না বুকে করবে? বুকে করবে না। অল্প একটাতেই যেটা কাজ হবে। তো যখন দুই পক্ষের মধ্যে বার্গেনিং শুরু হয়, একে অপরকে কিভাবে বেশি কষ্ট দেওয়া যায় কোন শব্দ দিয়ে, সেই শব্দগুলা খুঁজতে থাকে। খুঁজে খুঁজে তখন বুঝেন যে এই মুহূর্তে কোন কথা বললে ওনাকে বেশি আঘাত করা যাবে, সেই শব্দগুলা খুঁজতে থাকেন এবং বলতে থাকেন। অ্যাঙ্গারের আমরা জানি যে অ্যাঙ্গার একটা প্যাটার্ন হলো প্যাসিভ অ্যাগ্রেসিভ প্যাটার্ন। সাধারণত রাগ হলে মানুষ যে বিষয় নিয়ে রাগান্বিত সেটা নিয়ে কথা বলে, বার্গেনিং করে। এটা তাও ভালো। কিন্তু প্যাসিভ অ্যাঙ্গার এইটা সম্পর্ককে খুব বেশি ডিস্ট্রয় করে। কেমনে? রাগ করে দেখা গেল যে উনি কথা বলছেন না। রাগ করে আমি প্রায় অনেক দেখেছি যে ওয়াইফ এসে রাগ করে মোবাইল নাম্বার বন্ধ করে আবাসিক হোটেলে গিয়ে উঠেছেন। ওয়াইফ খুঁজে পাচ্ছে না। ওয়াইফ থানায় জিডি করেছেন। উনি চুপে 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 আমার চেম্বারে আসছে। এসে বলতেছে এরকম এরকম ঝামেলা আছে, আমি তো কয়েকদিন থেকে আবাসিক হোটেলে আছি, ওয়াইফ আমাকে খুঁজে পাচ্ছে না। এই যে প্যাসিভ অ্যাঙ্গার, উনি পার্টনারের যে বিষয়টা নিয়ে রাগান্বিত সেটা উনি সরাসরি কনফ্রন্ট করতে পারছেন না, যার জন্য উনি ভিন্ন ওয়েতে রাগটাকে প্রকাশ করছেন। এবং এই প্যাসিভ অ্যাগ্রেসিভ সাধারণত যারা অ্যাগ্রেসিভ প্যাটার্নের মানুষ তারা তাদের রাগটাকে প্রকাশ করে, এটা নিয়ে বার্গেনিং করে, কথা বলে, চিৎকার চেঁচামেচি করে, থামে। কিন্তু প্যাসিভ অ্যাগ্রেসিভ এইটাকে বলা হয় তুষের আগুনের মতো। তুষের আগুন যেমন মিটমিট মিটমিট করে জ্বলতেই থাকে, এই প্যাসিভ অ্যাগ্রেশনের আগ্রাসন কমে না। দেখা গেল যে প্যাসিভ অ্যাগ্রেসিভ রাগ করে 2 বছর 3 বছর কথা বলে নাই, বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, আর ফিরে নাই। প্যাসিভ অ্যাগ্রেসিভের কারণে স্ত্রীর সাথে রাগ হয়ে আমি পেয়েছে যে তারা 2 বছর 3 বছর 4 বছর এক বিছানায় ঘুমান না। তাদের মধ্যে কারোজত কোনো ফিজিক্যাল রিলেশনশিপ নাই ডিউ টু প্যাসিভ অ্যাগ্রেসিভ। এটাও একটা সম্পর্ক নষ্ট করার একটা অন্যতম হাতিয়ার, এই প্যাসিভ অ্যাগ্রেসিভ প্যাটার্ন। নাম্বার 4, কোনো একটা সম্পর্কের কোনো এক পক্ষ, কোনো একজন যদি কন্টিনিউয়াসলি থ্রেট ফিল করতে থাকে তাহলে সেটাও তার সম্পর্ককে খারাপ করতে থাকে। কারণ মানুষ সেফটি চায়, নিরাপদ চায়। যখন কোনো ব্যক্তিকে অনিরাপদ মনে করবে তখন তার সাথে সে চলতে চাইবে না। রেগে গেলে মানুষ কি করে? ভায়োলেটিং দ্য রাইটস অফ আদার পার্টনার, আরেকজনের অধিকারকে খর্ব করে। ওই যে যে কথা বলে, যেটা বলার কথা না, যেটা করার কথা না, সেটা সে করে। রেগে গেলে তার এই সেন্সটা ঠিক থাকে না, যা সম্পর্ককে খারাপ করে। রেগে গেলে মানুষ কি করে? চিৎকার করে, ভাঙচুর করে, যা ওই পরিবারের মধ্যে পারিবারিক বাচ্চা থাকলে বাচ্চাদের মধ্যে, অন্য আদার মেম্বার থাকলে আদার মেম্বারে, এটা যা তাদেরকে হিউমিলিট করে এবং এটা একটা সম্পর্ককে খারাপের দিকে নিয়ে যায়। সুতরাং অ্যাঙ্গার শিরোনামে যদি বলা যায় যে
একটি দাম্পত্য সম্পর্কে নষ্ট করার একটি অন্যতম হাতিয়ার ব্যক্তির রাগ, একজনের অথবা উভয়জনের। যদি উভয় পক্ষেই রাগান্বিত হয়, যে তাদের ইমোশন এবং রাগের উপর কন্ট্রোল নাই, তাহলে ওই দাম্পত্য সম্পর্ক সুন্দর হওয়ার ক্ষেত্রে এটা একটা বাধা সৃষ্টি করে। অ্যাঙ্গারের পরে যে জিনিসটা আছে অ্যাংজাইটি, টেনশন। এটা সম্পর্কে দুইজন ব্যক্তি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিকভাবে নানা ধরনের টেনশন, অ্যাংজাইটি থাকতে পারে। এটাকে কে কতটুকু কন্ট্রোল করে চলছে সেটা নির্ভর করে সম্পর্কটা কেমন হবে। তো যখন কেউ অতি বেশি টেনশনের মধ্যে থাকে, ওরির মধ্যে থাকে, তখন তার স্বাভাবিকভাবে সম্পর্ককে গুরুত্ব দেয়া বা সম্পর্কের উল্লেখযোগ্য যে রোলগুলো সেগুলো প্লে করা সম্ভব হয় না। এক্সেসিভ এক্সট্রা অ্যাংজাইটি আমরা আহ, আরেকটা অ্যাংজাইটির নাম জানি, যে পারফরমেন্স অ্যাংজাইটি। যখন কোনো কাজের সাথে, কোনো কাজের শুরুতেই তার অ্যাংজাইটি যুক্ত থাকে যে কাজটা আমার হবে কিনা, পারবো কিনা, ভুল হবে কিনা, আমি সমালোচিত হব কিনা, এই ধরনের টেনশন যখন যে কাজের সাথে যুক্ত থাকবে সেই কাজের পারফরমেন্স কমতে থাকবে। আমরা বলি যে কোনো কাজের সাথে যখন অ্যাংজাইটি যোগ হবে, অ্যাংজাইটি যত বাড়বে ওই কাজের আউটকাম তত খারাপ হবে। সুতরাং আনকন্ট্রোল অ্যাংজাইটিও সম্পর্ককে নানাভাবে প্রভাবিত করে। অ্যাংজাইটির ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি দুইজনই অথবা দুইজনের যে কোনো একজন সিভিয়ার অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগেন। অ্যাংজাইটি ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা অ্যাংজাই আমব্রেলা। এই আমব্রেলার নিচে অনেকগুলো ডিজিজ আছে, যেমন ফোবিয়া, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। অনেকগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, যা ইটিং ডিসঅর্ডারও এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই ধরনের কোনো না কোনো ডায়াগনোসিস যদি থাকে, একজনের অথবা উভয়জনের ভিন্ন ভিন্ন অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, তাহলে সেটাও সম্পর্ককে খারাপ করবে। অ্যাংজাইটি হলে মানুষ কি করে? আর্গুমেন্ট করতে থাকে টেনশন থেকে, এবং আহ, একজন আরেকজনকে ফোর্স করতে থাকে, যেটা তাদের মধ্যে একটি বিবাদ সৃষ্টি করে। সোশ্যাল আইসোলেশন, সোশ্যাল আইসোলেশন এটাও এক অ্যাংজাইটি তৈরি করে সাধারণত। যদি বিভিন্ন কারণেই স্বামী পার্টনাররা যখন একসাথে থাকতে পারে না, জব করে না, যদিও জব করে আছে, কিন্তু জব বা বিভিন্ন কারণে যখন উম, দূরত্ব তৈরি হয়, দুইজন দুই জায়গায় অবস্থান করেন। এরপরে বলা হচ্ছে লেন্দি এবং রিপিটেটিভ ডিসকাশন অফ ওরি। যারা উদ্বিগ্নতার মধ্যে থাকে, তারা প্রতিনিয়তই তার উদ্বিগ্নতার ইস্যু নিয়ে পার্টনারের সাথে কথা বলতে থাকে। এটা আরেকজনকে ইরিটেট করে। সাধারণত যারা কোনো বিষয় নিয়ে অ্যাংজাইটি থাকে, সে ওটা নিয়ে বারবার বারবার কথা বলতে চায়। তো বারবার কথা বলতে থাকলে এটা আরেক পার্টনারের মধ্যে ইরিটেশন তৈরি করে, যা সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করে। সম্পর্কের আরেকটি ডিস্ট্রয়িং আরেকটি উপাদান হলো ব্লেম। এটা সবচাইতে মানুষ অপছন্দ করে ব্লেম, যে কাজটা সে করে নাই সে ব্যাপারে তাকে সাব্যস্ত করা, যার জন্য সে অপরাধী না তাকে অপরাধী বলা।
আমরা প্রায়ই সমাজে এই কথাগুলো শুনি পার্টনারের মুখ থেকে, যে উনি সারাদিন সংসারের অনেক কাজ করেন, কিন্তু দিন শেষে সব দোষ তার। আমরা অনেক সময় না বুঝেও বলি যে হয়তো তাকে আমি দোষী সাব্যস্ত করছি না, কিন্তু এমন শব্দ ব্যবহার করি যার দ্বারা পার্টনারের কাছে মেসেজ যায় যে সব দোষ আমার। এবং যখন কেউ ব্লেম করে, তখন সে আর সেলফ ফোকাস থাকে না, নিজের দিকে ফোকাস করে না। তখন শুধু অন্যকে সংশোধনে ধরে, তুমি যদি এরকম করো তাহলে আমি হ্যাপি থাকবো, তোমার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, তুমি এটা করো ওটা করো এরকম ভাবে বলো এটা। উনিও যে কিছু করেন, এই ফোকাসগুলো ওনার দিকে থাকে না। বোথ পার্টনার্স এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন উইথ রিলেশনশিপ। দুইজনেই দুইজনের জায়গা থেকে স্যাটিসফাইড না। কেন? এই ব্লেম, ইনি এ বি কে ব্লেম করছেন, বি এ কে ব্লেম করছেন। ব্লেম করলে কি হয়, এখানে বলছে যে ব্যক্তির মধ্যে একটা, সে নিজেকে জানার, নিজেকে বোঝার জন্য একটা রেজিস্ট্রেশন তৈরি করবে। সে বুঝতে সক্ষম না যে তার দোষটা কোথায়, সে কি করতে পারে। বাতির নিচে অন্ধকার থাকার মতো সে অন্যের দিকে শুধু ফোকাস করতে থাকে, নিজের দিকে বা নিজেকে সংশোধনের প্রতি সে মনোযোগ দেয় না। দ্য ব্লেমিং পার্টনার প্রজেক্টস রেসপন্সিবিলিটি টু আদার্স। যে পার্টনার ব্লেম গেম খেলে, সবসময় একে অপরকে দোষারোপ করতে থাকে, তারা নিজের রেসপন্সিবিলিটিটা অন্যের উপর চাপিয়ে দেন। ইভেন আমি দেখেছি যে যারা ভাঙচুর করেন, ভেঙে ভাঙছেন উনি, ভায়োলেশন করছেন উনি, কিন্তু বলার সময় এভাবে বলে যে আমাকে বাধ্য করা হয়েছে, যে কথা বলেছে তাতে আমার এটা করা ছাড়া উপায় ছিল না। অর্থাৎ উনি নিজেকে জাস্টিফাইড করছেন যে আই এম ওকে, শি ইজ নট ওকে। এই প্রজেকশনটা যখন তার হয়, তখন এইটা একদিন দুই দিন তিন দিন ধীরে ধীরে দিনে দিনে তাদের মধ্যে একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং ইন্টিমেসি ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আমি দেখেছি যে বিশেষ কোনো সমস্যা নাই, অর্থনৈতিক, শারীরিক, পারিবারিক, এরকম বিশেষ কোনো সমস্যা নাই, কিন্তু তাদের মধ্যে ইমোশনাল রেগুলেশনের বেশ ঘাটতি, এবং সব সময় দুইজনের সমস্যার জন্য একে অপরকে ব্লেম করে। এই ব্লেমের কারণে এই দাম্পত্য আমার কাছে বলছে যে তাদের সম্পর্ক বয়স হলো 4 বছর, 3 বছর ধরে তারা একে অপরের সাথে ঘুমান না, থাকেন না, অথচ ওদের তাদের কোনো ফিজিক্যাল প্রবলেম নেই। হাজবেন্ডকে জিজ্ঞেস করলে হাজবেন্ড বলতেছেন যে উনি যে কথাগুলো বলে ভাই, এরপরে ওনার সাথে থাকা যায় না। তো এই যে কথা, শুধু কথাই বলেছেন, এবং ইমোশনাল রেগুলেশন তাদের এত কম যে ওনারা বলছেন এমন রাত গেছে যে আমরা সারা রাত জেগে ঝগড়া করেছি, তো ঘুমান নাই, এর মধ্যে ঘুমিয়েছি। তো কখনো কখনো আমাদের ঝগড়া 3 দিন 3 দিন 3 রাত টানা হয়েছে। কেমনে? তো ঘুমের সময় ঘুমাই, অফিসের সময় অফিস চলে যাই, ওখান থেকে এসে আবার যেখান থেকে ছাড়ছিলাম সেখান থেকে শুরু করি। ওই ইস্যু, ওই অফিস করতে থাকে আর পয়েন্ট তৈরি করতে থাকে যে বাসায় গিয়ে কোনটা দিয়ে শুরু করবেন, বিতর্ক প্রতিযোগিতার মতো। শেষমেশ দেখা যায় যে ব্লেম হতে হতে
যখন আরেকজনকে দোষী সাব্যস্ত করা প্রয়োজন হয়ে পড়ে, তখন সে আর অনেস্ট থাকে না। তার নামে মিথ্যা বলে হলেও তাকে যে কোনো ভাবে দোষী প্রমাণ করার চেষ্টা করবে। সে নিজে দেখে নাই, সেহেতু সে তাকে কোনো না কোনো পয়েন্ট ধরে, পয়েন্ট তৈরি করে হলেও তৈরি করছেন। এক দম্পতি আমরা এরকম পেয়েছি যে চিরকুটে লেখা একটা লাভ লেটার টাইপের ছোট একটা, মানে যা হাজবেন্ড দেখলে মাইন্ড করতে পারে, এরকম একটা লেখা ওয়াইফের ব্যাগের মধ্যে। এবং এই লেখাটা হাজবেন্ডের হাতে না। উনি, হাজবেন্ড এই লেখাটা তার একদিন ঝগড়া করে ব্যাগ থেকে বের করেছে, করে তখন তাকে দোষী সাব্যস্ত করছে যে এটা এরকম। ওয়াইফ বলতেছে আমার কেউ এরকম নাই যে আমাকে এরকম লিখতে পারে। লাস্ট অফ অল এটা প্রমাণ পাওয়া গেল যে হাজবেন্ড তার অফিসের কাউকে দিয়ে এই সিরকিউট লিখে কোনো একটা সময় তার ব্যাগে রেখেছে। এবং এই ব্লেমের কারণে একে অপরের মধ্যে দেখা যাচ্ছে হেল্পলেসনেস, হোপলেস, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনের এই সিমটমগুলো দেখা যাচ্ছে। এবং এই ব্লেমের কারণে তাদের প্রত্যেকটা মানুষের যে আত্মবিশ্বাস, সেলফ স্টিম, এই সেলফ স্টিম যখন কম থাকে, তখনই সে নিজের দোষকে স্বীকার করে না এবং অন্যকে ব্লেম করতে থাকে। এবং একে অপর মনে করতে থাকে যে এখানে আমার কোনো কি নাই নাকি? নেট নাই? মূল্য নাই, ভ্যালু নাই। নেট নাই? The blamed partner feels rejected and avoids interaction with the partner. যখন রিজেক্ট ফিল করে, ব্লেম পার্টনার রিজেক্ট ফিল করে এবং তার সাথে কমিউনিকেশন থেকে বিচ্ছিন্ন হয়, দূরে থাকতে শুরু করে। তো এই তিনটা জিনিস আমরা আজকে আলাপ করতে পারি। অন্যগুলা আমরা তিনটা বিষয় নিয়ে আসছি: অ্যাঙ্গার, অ্যাংজাইটি, ব্লেম। সাইকোলজিক্যাল যে ইস্যুগুলো, অ্যাঙ্গার, অ্যাংজাইটি, ব্লেম, এই তিনটে জিনিস সম্পর্ককে কিভাবে প্রভাবিত করছে সে বিষয়গুলোকে আমরা জানার, বোঝার চেষ্টা করেছি। এই বিষয়টা নিয়েই আমরা ওপিনিয়ন নেব এবং ডিসকাশন করব, নাকি সাইদ ভাই? আবু সাইদ ভাই? জি, ভাই। জি সাইদ ভাই। কি ভাই? তো এই